ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে এই তথ্যই দিব যে একজন পরিপূর্ণ গ্রাফিক্স ডিজাইনার বা প্রিন্টিং প্রেসে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জয়েন দিতে গেলে আপনার কি বিষয়ে এক্সপার্ট হতে হবে। তো এক ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে আসলে প্রিন্টিং প্রেসে আমরা জব করতে চাচ্ছি, কিন্তু কোন কাজগুলো শিখলে বা কি কাজ শিখে গেলে আমরা ইন্টারভিউয়ে পাস করতে পারবো এবং জবটা নিতে পারবো। তো সেই প্রসঙ্গে আজকে কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা। তো অবশ্যই আপনারা যারা নতুন বা প্রিন্টিং প্রেসে এসে ডিজাইনার হিসেবে জব করতে যাচ্ছেন এবং ভালো মানের একটু স্যালারি চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি, বা যারা নতুন বা একদম জুনিয়র তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ভিডিও হচ্ছে এটি। কারণ আপনার অবশ্যই এই সমস্ত কাজগুলো জানা থাকলে আপনি খুব সুন্দরভাবে প্রেস প্রিন্টিংয়ে এসে জব নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে অবশ্যই আপনাকে যে কাজগুলো আমার অভিজ্ঞতা অনুযায়ী বলতেছি, তা আমি যদি একজন জুনিয়র ডিজাইনার নিয়োগ দিই তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাগুলো আগে খুঁজবো যে ইনি এই সমস্ত কাজগুলো পারবে কি না, বা একবারে কিন্তু হায়ার র্যাঙ্ক বা কঠিন কাজ দেওয়া হবে না, জাস্ট সিম্পল কিছু কাজ দেওয়া হবে। ওগুলোর মধ্যেই যদি আপনি মোটামুটি করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি 100% হয়ে যাবে। তো তার প্রেক্ষিতে আমি কিন্তু এখানে একটা ডামি তৈরি করছি, ঠিক আছে। তো এই সমস্ত ডামির মাধ্যমেই কিন্তু আপনি প্র্যাকটিস করলে, নিজেকে একটু দক্ষতা করলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটা জব নিতে পারবেন। তো চলুন আজকে একটু এটা আলোচনা করে নিই। তো সর্বপ্রথম দেখুন, এখানে আমি লিখছিলাম কি, অ্যাসিস্ট্যান্ট গ্রাফিক্স ডিজাইনার ফর প্রিন্টিং প্রেস। তো প্রিন্টিং প্রেসের জবের জন্য কিন্তু আপনার এই স্কিলগুলো থাকা জরুরি। প্রথমে আমি কি দিয়েছি যে দেখুন, কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকা দরকার। তো এখন 6 মাসের অভিজ্ঞতা বলতে আপনি যেখান থেকেই করুন না কেন, ধরুন আপনি ইউটিউব থেকে কাজ শিখতেছেন এবং প্র্যাকটিস করতেছেন, এটাও হয়, অথবা আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন, সেটাও হয়। যদি আপনি কোনো রকম বেসিক ডিজাইন করতে পারেন সেটাই হবে। যে একবারে যে 6 মাসের অভিজ্ঞতা লাগবে তা না, আপনি 3 মাসে যদি মোটামুটি বেসিক ভালো শিখতে পারছেন সেটাও হবে। আর প্রিন্টিং প্রেসে কিন্তু আপনার যে ফকিরাপুল মতিঝিল যে কোনো জায়গায় আসুন না কেন, প্রিন্টিং প্রেসে কিন্তু আপনার সার্টিফিকেট দেখতে চাইবে না। সার্টিফিকেট চাইবে সেই সমস্ত প্রতিষ্ঠানে যেগুলো কর্পোরেট প্রতিষ্ঠান বা এজেন্সি, সেইগুলোতে সার্টিফিকেট চায়। কিন্তু প্রিন্টিং প্রেস লাইনে এসে আপনার সার্টিফিকেট শো না করলেও চলবে। আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু জিজ্ঞাসা করতে পারে যে কতটুকু পড়ছেন কিনা, কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা নেওয়ার একটা কারণ কি, যত হায়ার, ধরুন আপনি হায়ার সেকেন্ডারি পড়ছেন বা এসএসসি বা জেএসসি, তো যে যত বেশি ক্লাস উপরে থাকবে তার কিন্তু ইংলিশটা খুব ফ্লুয়েন্টলি হবে, বা টেক্সট বা বাংলা বা ইংলিশ লেখা কিন্তু কখনো ভুল হবে না, খুব কম হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা থাকা জরুরি। তারপর বাংলা ও ইংলিশ টাইপ ভালো জানতে হবে। বাংলা, এই যেমন আমি এটা কি করছি, এমএস ওয়ার্ডে ইংলিশ এবং বাংলা দুইটা টাইপ করছি। আপনাকে যদি দেওয়া হয় যে ইলাস্ট্রেটরে, তা আপনি কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু একটা পেজ যখন নেবেন, দেখুন আপনি এই পেজ নিয়ে এখানে কিন্তু বাংলা ইংলিশ উভয় লিখতে হবে। একটা এখানে যে আমরা অফিস ওয়ার্ডে কাজ করি, বাংলা ইংলিশ খুব সহজে লিখতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরও কিন্তু একটু সহজ, কাজ জানলে সহজ কিন্তু না জানলে অনেক কঠিন। এখানে বাংলা লিখলেন, এর সাথেই কিন্তু ইংলিশ লিখতে হবে, সেই সিস্টেমে আপনার এই ক্যাপাসিটিটা জানতে হবে। যেহেতু আমাদেরকে অবশ্যই বিজয় ইউজ করে কিন্তু এই কাজটা করতে হয়, তো অবশ্যই এটাও পারদর্শী হতে হবে। তবে এখানে একটা ব্যাপার আছে যে বলতে পারেন যে টাইপ স্পিড এখানে দরকার নাই, লিমিট দরকার নাই। আপনি বাংলা এবং ইংলিশ যদি টাইপ করতে পারেন তাহলে আপনার চাকরি এনাফ, আর কোনো সমস্যা নেই, চাকরি হয়ে যাবে। এখানে আপনার টাইপিং স্পিড দেখবে না। তারপর সরাসরি অফিসে এসে কাজ করতে হবে, এটা কিন্তু রিমোট কখনো সম্ভব না। যেহেতু প্রিন্টিং প্রেস লাইনে ক্লায়েন্ট আপনার পাশে বসে কাজ দেখাই দিবে বা বলবে আমাকে এভাবে দরকার। অনেক সময় হয় কি, ডিজাইন করতে হয় কি, একটা ম্যাগাজিন, বই, ক্যাটালগ, ব্রাউজার বা লিফলেট, আরও অন্যান্য ধরনের ডিজাইন করতে হয়। এগুলো প্রিন্টিং প্রেসে সরাসরি এসে কাজ করতে হয়, এই কারণে রিমোট কখনো সম্ভব নয়। তো এটা কখনো আশা করবেন না রিমোট করে আমি প্রিন্টিং প্রেসে জব করব। যদি আপনি অনলাইনে কাজ করেন সেক্ষেত্রে আপনার রিমোট হয় বাসায় বসে, কিন্তু প্রিন্টিং প্রেসের কাজ কখনো রিমোট হয় না। তারপর এখন আপনার কি বিষয়ে অ্যাপস জানতে হবে বা কোন বিষয়ে কাজগুলো জানা অত্যন্ত জরুরি। তো এখানে সর্বপ্রথম আমি রাখছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখন আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সর্বপ্রথম এই অ্যাপসটা সম্পর্কে 100% জানা দরকার। আমাদের বাংলাদেশে অ্যাডোবি ইলাস্ট্রেটরে
কাজ হয়। আর ইন্ডিয়া এবং অন্যান্য কিছু আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, সেগুলোতে কিন্তু কোরেল ড্রোতে কাজ হয়। তো কোরেল ড্রো আর ইলাস্ট্রেটর সেম কিন্তু কাজ, তো জাস্ট একটু টুলসগুলো আলাদা এলোমেলোভাবে আছে, খুব সুন্দরভাবে কাজ করা যায়। তো আমি বলবো যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করুন, কারণ আমাদের বাংলাদেশের পুরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ। অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া কাজ করে না কেউ। কোরেল ড্র তেমন আমাদের বাংলাদেশে তেমন একটা পপুলারিটি না বা জনপ্রিয় না, কিন্তু ইন্ডিয়ায় যদি যান আপনি, ইন্ডিয়ায় গেলে কিন্তু সেখানে কোরেল ড্র কাজ হাজার হাজার, সব জায়গায় কোরেল ড্র কাজ হয়। তো যদি আপনি ইন্ডিয়ার থেকে দেখেন তাহলে অবশ্যই আপনি কোরেল ড্র ইউজ করবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে জব পেয়ে যাবেন। কিন্তু ক্যাটাগরি সব একই থাকবে, আপনাকে এগুলোই দেখবে জুনিয়র ডিজাইনার হিসেবে। তাহলে কোরেল ড্র অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর, বাংলাদেশের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যাস। তারপর অ্যাডোবি ফটোশপ। একজন নতুন ডিজাইনার হিসেবে আপনার কিন্তু অ্যাডোবি ফটোশপ অ্যাপসটা সম্পর্কে 100% জানতে হবে। তারপর ফটোশপে কি কি কাজ করতে হবে আমি এদিকেও কিন্তু লিখছি, তো একটু পরে আসতেছি, তবে আপনাকে এই বেসিকটা জানতে হবে। তারপর ইন্টারনেট অথবা ইমেল ব্রাউজিং। ইন্টারনেট অথবা ইমেল ব্রাউজিং এটা থাকতে হবে জানা। কেন? আপনাকে অনেক সময় বলতে পারে যে একটা মেল আসছে, সেই মেলটা চেক দিয়ে দেখেন যে কী অবস্থা, কে পাঠাইছে, এবং অনেক সময় বলতে পারে যে আপনি এই ফাইলগুলো এই মেলে পাঠাই দেন, সিসি বা কার্বন কপি, যেভাবে হোক ব্লাইন্ড কার্বন কপি ইত্যাদি আপনাকে সেন্ড করতে হবে, বা কোনো মেলে থেকে কোনো ফাইল আসলো কিনা সেটা ডাউনলোড করতে হবে, কোথায় গেল না গেলো এগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে। যেহেতু আপনি একজন ডিজাইনার, অবশ্যই ডেস্কটপের পাশে বা টেবিলে বসে থাকবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারনেট ব্রাউজিং থাকতেই হবে। এখন ইন্টারনেট ব্রাউজিং আরও একটা জানতে হবে। কেন? আপনি যেহেতু একজন যে ডিজাইনার যত বেশি ইন্টারনেট সার্চ করে খুব সুন্দর সুন্দর এলিমেন্ট বা আপনার ডিজাইন, থিম, টাইপোগ্রাফি, ফন্ট ইত্যাদি কালেকশন করতে পারে, তার ডিজাইন কিন্তু তত বেশি সুন্দর হয়। এই জন্য আমি বলবো আপনার ডিজাইনের আগে ইন্টারনেট ব্রাউজিংটা খুব জানা দরকার, কারণ ইন্টারনেট ব্রাউজিং যত সুন্দরভাবে আপনি সার্চ করে কাজ নিয়ে আসতে পারবেন, তত আপনার ডিজাইন মডিফাই হবে। এই জন্য অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং আপনার জানা দরকার। দেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল জানা দরকার। কিন্তু আমাদের প্রিন্টিং প্রেসে বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের কাজ কোনো হয় না, কিন্তু আপনাকে জানতে হবে। কি কারণে? অনেক সময় অনেক অফিসে আসছে যে কোনো বই ছাপবে বা কোনো মেমো ছাপবে বা কোনো কিছু লিস্ট তৈরি করবে, সেগুলো কিন্তু তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপস তখন তাদের কাছে থাকে না। তখন কিন্তু ম্যাক্সিমাম কম্পিউটারে বা পিসিতে দেখবেন এই এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল অ্যাপসটা ইনস্টল থাকে। তো তারা কিন্তু সেখানেই টাইপ করে, বাংলা হোক ইংলিশ হোক বা হালকা পাতলা একটু ডিজাইন, তারা কিন্তু এমএস ওয়ার্ডেই কাজ করে। তখন আপনাকে যদি এমএস ওয়ার্ড ফাইলটা দেয়, তখন আপনি কি করবেন? তো একটা কথা মনে রাখবেন, আমাদের প্রিন্টিং প্রেসটা সবসময় অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসে কাজ করে, এটার থেকে কিন্তু সিটিপি প্লেট ছাড়তে হয়। আদার্স অন্যান্য এমএস ওয়ার্ড বলেন বা এমএস এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এগুলোর থেকে কিন্তু আমাদের সিটিপি প্লেট রেডি করা যায় না বা হয় না। অবশ্যই আপনাকে রেডি করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ইনডিজাইন। এই দুটো অ্যাপসের মধ্যে আপনাকে লেআউট তৈরি করতে হবে, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন। আর ফটোশপেও কখনো কিন্তু লেআউট তৈরি করা যায় না। ফটোশপে জাস্ট হালকা পাতলা ডিজাইন, কিন্তু ফটোশপ মানেই হচ্ছে এডিটিং অ্যাপস। ফটোশপে সবসময় এডিটের কাজ করা হয়, যে কোনো ফটো, এই গলা কাটা, পাও কাটা, মনে করেন ছবি ফ্রেশ করা, রেজুলেশন বাড়া, কমা, স্ক্যানিং ইত্যাদি হচ্ছে ফটোশপের কাজ। তবে আপনাকে জানতে হবে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনে কাজ হয়। আর এমএস ওয়ার্ডে যে কোনো ডকুমেন্ট দিলে সেটাকে আপনি কপি করে বা কনভার্ট করে আপনি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনে নিয়ে আসবেন। এই জন্য আপনাকে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল জানা দরকার। অনেক সময় আপনাকে হয়তো বা অফিসিয়াল কাজের জন্য বলবে একটা লেটার রেডি করেন এমএস ওয়ার্ডে, তাহলে সেক্ষেত্রে আপনার সেটার কাজ একটু হালকা পাতলা জানতে হবে। একবারে না জানলেই নয়, আর একবারে যে বেশি এক্সপার্ট তাও দরকার নেই। ব্যাস, এখন আমাদের অ্যাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। তো এখন ডিজাইন সম্পর্কে আসি। তো নতুন হিসেবে আপনার কাছ থেকে কিন্তু বেশি কিছু কঠিন আশা করবে না কাজ, যে আপনি নতুন বা জুনিয়র ডিজাইনার আসলেন, আপনাকে ধরাই দিল একটা বইয়ের কাজ বা কভার ডিজাইন, একটা হায়ার র্যাঙ্কের কভার ডিজাইন, যে এজেন্সিতে যেগুলো কাজ করা হয় সেই রকম কাজ দিবে না। কিন্তু আপনি যেহেতু জুনিয়র, সেই হিসেবে আপনাকে
কিন্তু ছোট রকমের কাজই ধরাই দিবে, একবারে যে হায়ার র্যাঙ্কের কাজ দিবে তা না। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনি মনে সাহস নিয়ে অবশ্যই জয়েন করবেন, দেখবেন সব কিছুই ঠিক হয়ে গেছে। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসের মধ্যে আপনি কি ডিজাইন একটু পারফেক্টলি করতে পারলে আপনি মনে করবেন যে প্রিন্টিং প্রেসে আমি জব নিতে পারবো। তো অনেকে ভয় পায় বা বলে যে আসলে প্রিন্টিং প্রেসে কাজ নিতে গেলে আমাকে কি কাজ শিখতে হবে। তো সেই কারণেই কিন্তু আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো সর্বপ্রথম দেখুন লোগো ডিজাইন বা ব্র্যান্ড আইডেন্টিটি যাকে বলে। তো লোগো ডিজাইন এটা সবারই জানা আছে। আমরা অবশ্যই প্রিন্টিং প্রেসে যারা কাজ করি ম্যাক্সিমাম সময় আমাদেরকে যে কোনো বিল, চালান, ভাউচার ইত্যাদি তৈরি করতে গেলে লোগোটাও তারা চেয়ে নেয়। তো এই জন্য লোগোও কিন্তু আমাদের তৈরি করে দিতে হয়। অনেক ডিজাইন আছে, শুধু অনেক ক্লায়েন্ট আছে শুধু লোগো তৈরি করে নেয়, বা অনেক ফ্ল্যাটলার আছে যে লোগো সাথে তাদের ডিজাইন করে দিতে হয়, অবশ্যই তখন লোগো ডিজাইন করতে হবে। তো এটা অবশ্যই আপনি ডিজাইনের প্রথম ধাপেই এটা শিখবেন, লোগো ডিজাইন। তারপর হচ্ছে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড ডিজাইনও অবশ্যই আপনাকে শিখতে হবে। তো এটা একদম ইজি ব্যাপার, এটা আপনি যদি ডিজাইনার হিসেবে মনোযোগ দিয়ে কাজ করেন 2-4 দিনে আপনি লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইনটা শিখে যাবেন। তারপর হচ্ছে কি, তবে একটা কথা বলে রাখি যে বিজনেস কার্ডটা সবসময় আমাদের প্যাকেজিং সাইজ বা রেগুলার সাইজ হয় 3.25 ইঞ্চি গুণন 2 ইঞ্চি, এবং প্যাকেজ বাদেও আরও অন্যান্য কিছু কর্পোরেট সাইজ নেয়। তবে তখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার 3.4 অথবা 3.5, 2.15 এরকম সাইজ লাগবে, তখন সেটা আলাদা ব্যাপার, তখন আপনি সেভাবেই তৈরি করে দেবেন। কিন্তু রেগুলার বা প্যাকেজিং সাইজ এটা হয় সবসময়। তারপর হচ্ছে লিফলেট ডিজাইন। তো লিফলেট ডিজাইন কি? লিফলেট অনেক দেখবেন অনেক সময় অনেক কোম্পানির প্রচারের ক্ষেত্রে লিফলেট বা হ্যান্ডবিলগুলো প্রচার করে আপনার হাতে হাতে ধরায় দেয়, বা কোনো স্কুল, কলেজ বা কোনো বাজারে গেলে দেখবেন অনেক মার্কেটিংয়ের লোক আপনার হাতে একটা কাগজ ধরায় দিচ্ছে, সেখানে অনেক বিবরণ লেখা আছে তার কোম্পানির প্রচারের সম্পর্কে বা প্রোডাক্টের প্রচার সম্পর্কে, সেটাকে লিফলেট বা হ্যান্ডবিল বলে। তারপর পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন কি? আপনি দেখবেন ওয়াজ মাহফিল, হিন্দুদের অষ্টপ্রহর এবং আরও বিভিন্ন ধরনের নির্বাচনী পোস্টার, আরও রাজনৈতিক পোস্টার, পলিটিক্যাল যেগুলোকে বলে, সেগুলো পোস্টার ডিজাইন। এবং পোস্ট কার্ড। পোস্ট কার্ড কাকে বলে? পোস্ট কার্ডও কিন্তু ওই ইলেকশন যে আছে না নির্বাচনের, ওখানেও নির্বাচনী প্রচারণার জন্য পোস্ট কার্ড। পোস্টার আর পোস্ট কার্ড প্রায় একই, কিন্তু সাইজ ছোট বড়। পোস্ট কার্ড হয় আর কি 8 কাটে, পোস্টার হয় আর কি অফসেটে, এটাই। এখন ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন হচ্ছে একটা ডিজিটাল সেক্টর। এটা হচ্ছে আপনার একটা এমন একটা সেক্টর যে আপনি শুধু ডিজাইন করবেন, আর প্রিন্টের জন্য আপনাকে এটা কোনো আউটপুট সেটআপ দিতে হবে না। এটা জাস্ট আপনি করবেন কি, ডিজাইন করবেন, ডিজাইন করে আপনি এটাই পেন ড্রাইভে ভরে আপনি ডিজিটাল প্রেসে দিয়ে দেবেন, ওখানে জাস্ট কম্পিউটারে সেটআপের মাধ্যমে কিন্তু ওটা প্রিন্ট হয়ে যাবে ব্যানারটা, ঠিক আছে? এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি ডিজাইনটাই শিখবেন। তারপর আইডি কার্ড। আইডি কার্ড কোনটা? যে কর্পোরেট কোম্পানি পরিচয় আইডি কার্ড। কোম্পানির পরিচয়ে আইডি কার্ডটা আপনাকে ডিজাইন করা শিখতে হবে। অবশ্যই এটা একদম হালকা পাতলা কাজ জানলেই হবে, কারণ এটা একদম ইজি ব্যাপার, ঠিক বিজনেস কার্ডের মতো। তারপর এটা সাইজ সবসময় রেগুলার এটা হবে 3.38, 2.13। তো এর থেকে ছোটও করবেন না, বড়ও করবেন না। যদি বড় করতে চান তাহলে কিন্তু আপনার ওই যে রেডিমেড যে আমাদের আইডি কার্ড ডিজাইনের যে সাইজ অনুযায়ী যে প্লেটটা থাকে মেশিনের, ওই প্লেটের থেকে কিন্তু বড় হয়ে গেলে ডিজাইন কাটা পড়ে যাবে, এবং ছোট হয়ে গেলে তখন কিন্তু ওই ডিজাইনে প্রিন্ট আসবে না। এজন্য আপনাকে সব সময় এই সাইজটা মেনটেন করতে হবে, 3.38, 2.13 ইঞ্চি। এবং লেটার হেড প্যাড। লেটার হেড প্যাড কাকে বলে? তো লেটার হেড প্যাড হচ্ছে সেটাই যে আপনি কোনো প্রতিষ্ঠানে গেলে, বা ধরুন আপনি মেডিকেলে গেছেন, তা আপনার চিকিৎসা বা কোনো টেক্সটে রিপোর্ট করলো যে আপনার শরীরে এই সমস্যা হয়েছে, তখন কিন্তু একটা রিপোর্ট লিখতে হয় বা ওষুধ আপনাকে লিখে দিবে, তখন কিন্তু তাদের একটা নির্দিষ্ট পেপার বা কাগজ থাকে, সেখানে ডাক্তারের নাম, ঠিকানা, চেম্বার, মোবাইল নম্বর, ফ্যাক্স, আরও অনেক কিছু থাকে উপরে এবং নিচে। এগুলো নিয়েই একটা কিন্তু সম্মিলিত প্যাড তৈরি হয়, সেটাকেই লেটার হেড প্যাড বলে। হতে পারে মেডিকেলের, হতে পারে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের, হতে পারে কোনো কাউন্সিলের ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের থেকেই এটা হয় লেটার হেড প্যাড। এখন ক্যাশ মেমো ডিজাইন। ক্যাশ মেমো ডিজাইনটা কি? ক্যাশ মেমো ডিজাইন হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আপনি কোনো দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনলেন, সেটার প্রমাণস্বরূপ আপনাকে
ওখানে লিখে দেবে যে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, এটার দর এত এবং এত টাকা, ব্যাস এটাই আপনাকে ধরিয়ে দিল এবং তার কাছে একটা কপি থাকলো। এটা হচ্ছে ক্যাশ মেমো। তারপর হচ্ছে বিল চালান ভাউচার। বিল চালান ভাউচার কি? বিল চালান ভাউচার হচ্ছে একটা দোকান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন বা বিল যে ধরাই দিবে একটা, সেটা কি? এটা প্রমাণস্বরূপ যে আপনি এটা কত দিয়ে কিনলেন বা এটা রেট কত, এটাই কিন্তু হয়। চালান কি? কোনো প্রোডাক্ট যদি আপনি কোথাও পাঠান, সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্ট থাকতে হয়, সেটা হচ্ছে চালান। এখন ভাউচার, ভাউচার বিভিন্ন ক্ষেত্রে হয়, সেটা আপনার টাকার ভাউচারও হবে বা কোনো অন্যান্য কিছুর ভাউচার হয়, তবে সেম ক্যাটাগরি। তারপর বাংলা ইংলিশ লেটার আর কি, লেটার রাইটিং। তো সেটা আমি কিন্তু এখানেই বলছিলাম মনে হয় যে বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে। তো অবশ্যই কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার বাংলা ইংলিশ টাইপিং জানতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আপনি প্র্যাকটিস করে তারপর কিন্তু জয়েনিংয়ে আসবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। এখন অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপে আপনাকে কিন্তু একবারে হায়ার র্যাঙ্কের কাজ দিবে না, যেহেতু নতুন, সেক্ষেত্রে হালকা পাতলা কাজ শিখবেন যাতে আপনি কোনো কাজে না আটকেন। সেই কারণে আপনাকে কিন্তু এই অ্যাডোবি ফটোশপের কাজটা শিখতে হবে। সর্বপ্রথম আপনার কাজটা কি? দেখুন, ফটোশপে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের ফটোটা তৈরি করা শিখতে হবে, তা না হলে কিন্তু ফটোশপের কোনো ভ্যালুই থাকলো না। এজন্য আমি বলি পাসপোর্ট সাইজ ফটো আপনি তৈরি করা শিখবেন। এখন পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে গেলে আপনার কিন্তু অবশ্যই কোনো ছবি যদি আপনাকে স্ক্যানিংয়ের জন্য দেয়, অথবা আপনি যদি মোবাইলে ছবিটা তোলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা হোয়াটসঅ্যাপ হোক বা মেলের মাধ্যমে হোক এখন আপনার কম্পিউটারে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার পর আপনাকে কিন্তু পাসপোর্ট সাইজ ছবিটা করতে হবে। এখন সাইজ জানতে হবে। সাইজটা কি? সাইজ অনেকে অনেক ধরনের সাইজ দেয়। অনেক সময় 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেয়, অনেক সময় 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেয়, অনেক সময় 0.8 এবং 1.5 এভাবে নেয়। তো সাইজের কোনো শেষ নেই, আপনাকে যে সাইজে বলবে তৈরি করতে পাসপোর্ট সাইজ, ঠিক সেই সাইজ। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী ফটো নেয়, এই জন্য এটা সাইজ বলা মুশকিল। তো এখন পাসপোর্ট সাইজটা তৈরি করতে গেলে অবশ্যই আপনার অনেক কিছু কাজ রিলেটেড থাকে। সেটা কি? আপনাকে যদি ছবি থেকে স্ক্যানিং করতে হয়, অবশ্যই ফটোশপে আপনাকে স্ক্যানিং করাটা শিখতে হবে। ধরুন আপনাকে 300 রেজুলেশন দিয়ে স্ক্যান করতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা 300 রেজুলেশন দিয়ে স্ক্যান করতে হবে ফটোটা, ব্যাস স্ক্যানিংয়ের কাজ। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আপনার এই পাসপোর্ট সাইজ ফটোটা তৈরি করতে যাবেন, ফটোটা মোবাইল দিয়ে তুলছে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সেক্ষেত্রে আপনার করতে হবে কি? এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। যদি বলে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে থাকবে কি রঙিন কালার, তখন আপনাকে রঙিন কালার দিয়ে দিতে হবে। অথবা বলে যদি ব্যাকগ্রাউন্ড সাদা দরকার, তখন আপনাকে সাদা দিয়ে দিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপর হচ্ছে ফটো মডিফাই। এখন ফটো মডিফাই বলতে কি বোঝায়? ফটো মডিফাই বলতে আপনার ফটোতে যদি একটু দাগ পড়ে থাকে, সেটা কিন্তু আপনার ব্রাশ টুলের মাধ্যমে ফেলে দিতে হবে, অথবা কোলন টুল, কোলন স্টাম্প টুল বা আরও অন্যান্য কিছু আছে, ম্যাজিক টুল আছে, সেগুলো দিয়ে ফটোটা ফ্রেশ করতে হবে এবং ব্রাইটনেস বাড়াইতে হবে, কমাতে হবে, তার কালার কম্বিনেশনটা কমা বাড়া করতে হবে এবং ক্রপিং করতে হবে। এই সমস্ত কাজগুলো হচ্ছে মডিফাই। রেজুলেশন বাড়াইতে হবে, কমাইতে হবে এবং তার সাইজটাও ঠিক করতে হবে, সেটা কিন্তু আমি আগে আলোচনা করছি সাইজ। তারপর আরবিট্রারি অ্যালাইন। এখন ধরুন আপনি মোবাইল দিয়ে ফটোটা ছবি তুলছেন, মোবাইলটা আপনার কোনো ক্রমে উল্টো দিকে হয়ে ছবিটা তুললো, বা আপনার এই যে পিসটা যে দেখতেছেন, আপনার ছবির মাথাটা থাকলো নিচের দিকে এবং ছবির যে বডি অংশটা থাকলো উপরের দিকে। মাথা যদি নিচের দিকে থাকে, তাহলে কিন্তু আপনার ওটা ছবি তৈরি করা হলো না। আপনাকে অবশ্যই মাথাটা কী করতে হবে? উপরের দিকে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? অবশ্যই এই আরবিট্রারিতে গিয়ে একটা কাজ করতে হবে। সেখানে এই কাজের মধ্যে আপনি ডানে বামে উপরে নিচে ছবিটাকে ঘোরাতে পারবেন, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, -90 ডিগ্রি, এটার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। তো অ্যালাইন সেম ওইটাই অ্যালাইনের মধ্যে পড়ে। এবং ক্রপ তো একদম ইজি ব্যাপার, আপনার কতটুকু ছবির সাইজ লাগবে ঠিক ততটুকু নিয়ে আপনি ক্রপিং করবেন, মানে কাটবেন। তো আমি যে এতটুকু বললাম, তো আপনি যদি বেসিক এতটুকু কাজ শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রিন্টিং প্রেসে নির্দ্বিধায় জব নিতে পারবেন। তারপর এখন আমি এটাই লিখছি যে এখানে মোটামুটি এই সমস্ত কাজগুলো জানলে আপনি জুনিয়র ডিজাইনার হিসেবে জয়েন করতে পারবেন।
এখন এখন অনেকে বলতে পারেন যে সামান্য এইটুকু কাজে শিখতে পারবো কি পারবো না, বা আরও তো অনেক কিছু কাজ আছে, সেগুলো কেমনে? তো আমি বলি যে আপনি বেসিক মানে জুনিয়র হিসাবে শুধুমাত্র জয়েন দেওয়ার পর ঠিক প্রিন্টিং প্রেসে কাজ করতে করতে জাস্ট 1 থেকে 2 মাস আপনি ওয়েট করুন, দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ আমার মধ্যে কি কি স্কিল দরকার, বা কি কি আমি শিখি নাই, বা এই 2 মাসে আমি কতটুকু শিখলাম। তো ঠিক এই 2-1 মাসের মধ্যেই কিন্তু আপনি আপনার স্কিলটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এখন কি করতে পারি, বা আমার এখন কোন কোন কাজটা শেখা উচিত। আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করতেছেন, সেটআপ দিচ্ছেন, ডিজাইন করতেছেন, ছাপতেছেন, তখন নিজে নিজেই আপনি বুঝতে পারবেন। তো এখন আমার এটা হচ্ছে সর্বশেষ ধাপ। সর্বশেষ ধাপটা কি? এটা কিন্তু নতুন ডিজাইনার যারা আছে তাদের জন্য কিন্তু না, আর যারা মোটামুটি 1 বছর থেকে 2 বছর কাজ করছেন বা মোটামুটি কাজ জানেন, তো আপনি চাচ্ছেন যে সেটআপের কাজটাও জেনে আমি জয়েন দেব, সেক্ষেত্রে কিন্তু ভালো। তবে আমি আগেই জেনে দেই যে আপনি যদি আউটপুট সেটআপ জানেন তাহলে কিন্তু আপনার প্রেস প্রিন্টিংয়ে বেতনটা কিন্তু দ্বিগুণ থাকবে। সেটা কি? আপনি যদি একজন জুনিয়র ডিজাইনার হিসেবে নিয়োগ দেন, সেক্ষেত্রে আপনাকে স্যালারি হয়তো বা 10-12 হাজার, 15 হাজার এভাবে দিবে। কিন্তু আপনি যদি আউটপুট সেটআপটা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু আরও বাড়বে। কেন? এখন বর্তমান আমি যেটা লক্ষ্য করতেছি, প্রেস প্রিন্টিংয়ে এখন ডিজাইনার চাচ্ছে, ডিজাইনার নিয়োগ দিতে চাইলেই বলে যে যে ডিজাইন করবে সে কিন্তু সেটআপটা দিতে হবে, কারণ আপনার কাছে ডিজাইন করলো, সেটআপ দিবে আরেকজনের কাছে, এটা আবার কোথায় পাবে? তাহলে 2জন ডিজাইনার দরকার, একজন ডিজাইন জুনিয়র আর একজন হচ্ছে সেটআপ দেওয়া। তাহলে এত কিছু না করে তারা করে কি, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো আমি দেখতেছি বর্তমান যেগুলা, যে ডিজাইন পারে, হ্যাঁ পারে, সেটআপ পারে, তো টুকিটাকি হ্যাঁ পারে, তাহলে চলবে, আর যদি কেউ সেটআপ না পারে তাহলে হবে না। তো এরকমই একটা প্রবলেম দেখতেছি আমি বর্তমান মার্কেটে। তো এই জন্য আমি বলি তাড়াহুড়োর কোনো কিছুই নাই, আপনারা জাস্ট এই ডিজাইনগুলো কাজ শিখবেন, শেখার পাশাপাশি আউটপুট সেটআপের উপর জাস্ট 1 মাস সময় দেবেন। জাস্ট 1 মাস সময় দিলে আপনারা কিন্তু আউটপুট সেটআপটা পরিপূর্ণভাবে শিখবেন। এখন আউটপুট সেটআপ শিখতে আপনার বলবেন যে এতগুলো আউটপুট সেটআপ 1 মাসে কেমনে সম্ভব? তো আপনাকে কিন্তু নতুন হিসেবে একদম হায়ার র্যাঙ্কের বড় সেটআপ আপনাকে দিবে না কখনো। যে ধরুন আপনাকে এই একটা ম্যাগাজিন বইয়ের সেটআপ বা 15-20 ফরম্যাট সেটআপ দিতে, বা 2 গ্লিপারের কোনো ক্যাটালগ বা কোনো ব্রাউজার সেটআপ দিতে হবে 15 পেজের, এগুলো কিন্তু আপনাকে কখনো দিবে না নতুন হিসেবে। একটা সেটআপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সামান্য একটু ভুলের কারণে আপনার কিন্তু লাখ লাখ টাকা একদম নষ্ট হয়ে যেতে পারে। কারণ কি, প্রিন্টিং প্রেসটা এমন একটা সেক্টর যেখানে আপনি এখানে ডিজাইন করতেছেন, যেটা সিটিপি প্লেট সার্ভেন, সেটা ঠিক ওখানে যদি একটা টাইপ ভুল থাকে, একটা সব ধরুন আমি এখানে যে ব্যাক লেখাটা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, এখানে যদি আমি একটা টেক্সট যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু আমার সবগুলোই ভুল হয়ে যাবে, প্রত্যেক জায়গা থেকে আমার এই অংশটা আর আসবে না। ধরুন আমি এনে সেটআপের জায়গায় সেটঅপ লিখলাম, আমি এখানেও যা দিলাম, সিডি প্লেটেও তা আসলো, প্রিন্টিং প্রেস মেশিনে যে ছাপতেছে সেখানেও এটা আসলো, একদম হুবহু সব জায়গাতেই কিন্তু ভুলে চলে গেল। এই জন্য এটা কিন্তু খুবই সেন্সিটিভ। অবশ্যই আপনাকে করতে হবে কি, একদম খুব সুন্দরভাবে এই কাজগুলো জানতে হবে। এই জন্য আপনাকে কিন্তু কখনো সেটআপের নতুন যারা আছে তাদেরকে হায়ার র্যাঙ্কের সেটআপ দিবে না। এই জন্য আপনার নতুন হিসেবে জানা দরকার কি, 1 গ্লিপার সেটআপ, 1 গ্লিপার ব্যাক টু ব্যাক, 1 গ্লিপার সেটআপ এবং ব্যাক টু ব্যাক সেটআপ, এখানে দুইটা ব্যাপার আছে। 1 গ্লিপার সেটআপ বলতে তাকে বোঝায়, ধরুন আপনাকে একটা ক্যাশ মেমো ডিজাইন করাইলো, ক্যাশ মেমো ডিজাইন করার পর এই ক্যাশ মেমোটা আপনাকে জাস্ট জিটিওতে হোক বা ডিমাইতে হোক বা মিনিতে হোক সেটআপ দিতে হবে, বা 2 অ্যাপস বা 3 অ্যাপসে। একটা ডিজাইনে একটা ডাবল কপি করলে 2 অ্যাপস, আবার 3টা কপি করলে 3 অ্যাপস, এটাকে বলা হয় অ্যাপস। তো ঠিক এটাই সেটআপ দিয়ে দিলেন। সেটআপ কি, চারপাশে কাটিং মার্ক দিলেন এবং বাম সাইড এবং ডান সাইডে রেজিস্ট্রেশন মার্ক দিলেন, দেন নিচে জিপি মার্ক বা গ্রিপার মার্কটা দিলেন। তো অবশ্যই আমার অন্যান্য ভিডিও আছে, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 1 গ্রিপার এবং ব্যাক টু ব্যাক কি, অনেক সময় আপনি দেখবেন অনেক
হ্যান্ডবিল, লিফলেট দুই পাশেই ছাপানো থাকে, বা অনেক ইনভাইটেশন কার্ড দেখবেন বা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডও দেখবেন যে দুই পাশে ছাপা থাকে, সেটাকে বলা হয় ব্যাক টু ব্যাক। দুই পাশে, যেহেতু উভয় পাশ বা বোথ সাইড, এটাও সেটআপ শিখতে হবে, তাহলে কিন্তু ভালো। তারপর 2 গ্রিপার সেটআপ। তো অনেক সময় 1 গ্রিপারের ডিজাইন যা ব্যাক টু ব্যাক, ওই 2 গ্রিপারেরও ব্যাক টু ব্যাক ডিজাইন তাই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে 1 গ্রিপারে যখন আমাদের ডিজাইন সাইজ নিয়ে একটার সঙ্গে আরেকটা ব্যাক টু ব্যাক মিলে না, তখন আমরা 2 গ্রিপারে ওটা কিন্তু মিলে ব্যাক টু ব্যাক সেটআপ দিই। তো সেটা কিন্তু ওই ব্যাক টু ব্যাকের মতোই, ওইটাও 1 গ্রিপার ব্যাক টু ব্যাক, আর এটা হচ্ছে 2 গ্রিপার ব্যাক টু ব্যাক। এটা হচ্ছে প্রেস প্রিন্টিংয়ে আসলে কিন্তু আপনারা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবেন যে 1 গ্রিপার ডিজাইনও তা এবং 2 গ্রিপারের ডিজাইনও তা, তাহলে এর পার্থক্য কি? এখানে জাস্ট একটু পার্থক্য, সেটা হচ্ছে সেটআপের ক্ষেত্রে, তাছাড়া এখানে কিছুই নেই। তারপর আপনাকে জাস্ট এটাই আপনার নলেজ থাকতে হবে, মিনি, জিটিও, ডিমাই, সেটআপ, এগুলো যদি আপনি পরিপূর্ণভাবে কাজ শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু একটু ডিজাইন সেক্টরে আসলে আপনার মান সম্মানও ভালো থাকবে এবং একটা ন্যূনতম বা ভালো মানের স্যালারিও পাবেন। তো আশা করি আমি আপনাদেরকে এই টেক্সটের মাধ্যমে ব্যাপারটা বুঝাইতে পারছি। যে অনেকে যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছে যে প্রিন্টিং প্রেসে একজন ডিজাইনার হিসেবে জয়েন করতে গেলে কি কি আমার জানা দরকার, তো আমার জানা মতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত কাজগুলো জানা দরকার। এখন আপনি যদি নতুনের এখন 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, তারপর আপনি সেটআপ জানেন না বাট ডিজাইন পারেন, তাহলে কিন্তু আপনার এগুলো আর কিছু দেখা লাগতেছে না, কারণ আপনি ডিজাইন পারেন, ভালো একজন অনলাইনে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার ডিজাইন যেটাই হোক আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন কি? শুধু সেটআপ শেখা। তাহলে আপনার 1 বছর, 2 বছর, 3 বছর যারা হয়েছে, সেটআপ জানেন না কিন্তু ডিজাইন ভালো পারেন, সেক্ষেত্রে আপনার শুধু আউটপুট সেটআপের উপর 1 থেকে 2 মাস বা 2 থেকে 3 মাস সময় দেন, দেখেন পারফেক্টলি কাজটা বুঝে যাবেন। আর এই কাজটা বুঝে গেলে আপনার কিন্তু মোটামুটি একটা ভালো মানের স্যালারি পাবেন এবং চাকরিটাও সুন্দর হবে। তো আশা করি আমি আমার এই মোটামুটি এই কিছু টেক্সটের মাধ্যমে আপনাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করলাম যে একজন অ্যাসিস্ট্যান্ট গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কিভাবে নিজেকে প্রস্তুতি করে নেবেন। তো আশা করি আপনাদের কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।